তেঁতুলিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৭ সেপ্টেম্বর এবং আরেকটি ৯ তারিখে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে মিলছে না কমপক্ষে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। এক চালু করতে আমাদের আরো 7 দিন সময় লাগবে। নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ ওভারহোলিং কাজের জন্য। 3 নম্বরটা হলো 14, 15, 16 তারিখে যদি মালটা আসে 17-18 দিকে আমরা চালু করব। কারেন্ট মনে করেন যে আইসা 8 ঘন্টাও থাকে না, কারেন্ট নাই। বাসা বাড়িতে কারেন্ট যদি না থাকে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটে পৌঁছালেও জ্বালানির অভাবে বন্ধ থাকছে অনেক কেন্দ্র। এতে ১৬,০০০ মেগাওয়াট চাহিদা মেটানোই সম্ভব হচ্ছে না। কিন্তু অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে। মেঘনাঘাটে প্রায় ১৮০০ মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিক, সামিট এই তিনটা মিলে ১৮০০ মেগাওয়াটের মতো গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এইটার বোঝা তো আমাদের সবাইকে বইতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার সন্ধ্যায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল ১২,৫৮৪ মেগাওয়াট। লোডশেডিং ছিল প্রায় ২,০০০ মেগাওয়াট। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে ১,৫০০ মেগাওয়াট পর্যন্ত। বড় অঙ্কের বকেয়া থাকায় ভারতের আদানি থেকেও মিলছে না সক্ষমতার পুরোটা। মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং যা আমাদের উৎপাদন খরচ যেমন বাড়াচ্ছে সেই সাথে আমাদের রিজার্ভকেও এফেক্ট করছে এবং আমরা পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারছি না এবং এই কারণেই বাংলাদেশ সরকারকে লোডশেডিং করতে হচ্ছে। ১৫ বছরে ১৪ বার বেড়ে ভোক্তা পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে ৮ টাকা ২৫ পয়সায়। তারপরও সরকারের ভর্তুকি ৪ টাকার মতো। এমন অবস্থায় সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি নিশ্চিতের তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। কারাগারে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। জেল ভেঙে অস্ত্র নিয়ে পালিয়ে যায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। সরজমিনে ৫টি কারাগারে গিয়ে দেখা যায় অস্ত্র লুটের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সব নথি। প্রমাণ সরাতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা দুর্ধর্ষ বন্দীদের মধ্যে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ ২০৩ জন। আটক হয়েছেন তাদের মধ্যে মাত্র ৫ জন। ফায়ার হয়নি অথবা এরকম আগুন ধরে দিয়েছে অথবা ধ্বংস করে দিয়েছে, পুরো সবকিছু তছনছ করে হয়েছে। হাই সিকিউরিটিতে যেটা হয়েছে এটাও যদিও আনপ্রেসিডেন্টেড, বাট আসলে সামষ্টিকভাবে দেশের পরিস্থিতির কারণে এবং যেহেতু কারো এর বাইরে নয়, যেহেতু প্রস্তুতিটা ছিল যে কারণে নরসিংদীর মতো ঘটনা ঘটেনি, বাট কিছু ফ্র্যাকশন হয়তো এটার অ্যাডভান্টেজ নিয়েছে। সারা দেশের কারাগারগুলোতে মোট বন্দির ধারণ ক্ষমতা ৪২,০০০, যেখানে ৫ আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন ৯২,০০০-এর বেশি। অন্তর্বর্তী সরকার মিথ্যা মামলায় আটক ছাত্রদের জামিন দিলে বর্তমানে বন্দী ৫২,০০০। পেশাদার অপরাধীদের নথি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলায় আসামি ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইনিশিয়ালি প্রথম দিকে জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু এটা খুব আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, তাদের এই ডেটাগুলি সংগ্রহ করা এবং তাদেরকে শনাক্ত করা। স্পেশালি যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যারা আসামি ছিলেন তাদের কিন্তু আমরা এখন চিহ্নিত করতে পেরেছি। অনেকে তাদের নিজের বাসাতেও ছিলেন এবং কিছু কিছু তাদের বিভিন্ন যে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমরা তাদের উদ্ধার করছি। রাজধানীতে নতুন ভাড়াটিয়া কিংবা অপরিচিতদের আনাগোনাকে সন্দেহের তালিকায় রাখছে র্যাব। এছাড়া কেউ কেউ দেশের সীমানা ছেড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একজন ব্যক্তি যা আয় করেন তার একটি অংশ কর হিসেবে দিতে হয় সরকারি কোষাগারেই, যা ব্যয় হয় রাষ্ট্র পরিচালনায়। বর্তমানে একজন পুরুষের আয় বছরে ৩.৫ লাখ টাকার উপরে যত হয় তত বেশি কর দিতে হয়। এটি আয়করের মূলনীতি। তবে সবার বেলায় এই নিয়ম কার্যকর নয়। যেমন উচ্চ আদালতের বিচারক সরকার থেকে বেতনসহ নানা ভাতা পান। সুপ্রিম কোর্টের বিচারক আইন ২০২১ বলছে প্রধান বিচারপতি ও বিচারকদের সব বেতন ভাতা করমুক্ত। ২০১১ সালে মন্ত্রী, এমপি, স্পিকারের মতো উচ্চ আদালতের বিচারকদের মূল বেতন করযোগ্য নির্ধারণ করে আদেশ জারি করে এনবিআর। এই বিধান চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি করে বিচারকদের আয় করমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। অভিযোগ আছে অন্য সরকারি সংস্থায়ও উচ্চ আদালতের বিচারক পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত কেউ কেউ কর দেননি।
রাষ্ট্র থেকে বেতনসহ নানারকম ভাতা পান সংসদ সদস্যরা, তবে তারা কর দেন শুধু মূল বেতনের ওপর। আবার 5 বছরে একটি করে গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনতে পারেন একজন এমপি। চলতি অর্থবছরের বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা সীমিত করার উদ্যোগ নেয় এনবিআর, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কর আদায় বাড়াতে যেখানে নিত্য নতুন বিধান করছে সরকার, সেখানে রাষ্ট্রের উচ্চ পদে আসীন ব্যক্তিদের এমন সুবিধা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে স্যার বিনা পয়সা লেখাপড়া করেছি, বড় বড় পজিশনে এসেছি, কিন্তু আমাদের বেনিফিটটা বেশি। তো এই ডিসপ্যারিটি নিয়ে স্যার কথা বলছেন। আমরা এগুলো নিয়ে রিফর্ম স্যাররা চিন্তাভাবনা করছেন। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। আগের কতগুলো অ্যানোমালি ছিল, কাস্টমসের ডিউটি, কেউ প্রিভিলেজ আসে, ওটা আমরা দেখবো ডেফিনেট। আমরা ট্যাক্সি রিফর্মের জন্য অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি, ট্যাক্সের মধ্যে সব পাবেন, এবং আমরা কিছু বিশেষজ্ঞ বাইরের পথে আমরা তাদের হেল্প নেব কারে এসে। বৈষম্য আছে সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর নির্ধারণেও। বেতন ও সব ধরনের ভাতায় কর দিতে হয় বেসরকারি কর্মীদের। অন্যদিকে রাষ্ট্রীয় সুবিধা পেলেও সরকারি কর্মচারীরা কর দেন শুধু মূল বেতনের ওপর। লিখের জন্য না হয়। আপনি যেটা রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমন সংঘাতের শুরু মঙ্গলবার দুপুরে। ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়াল নিয়ে বিতর্কে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইডিয়াল কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। গুজব রটানো হয় আহত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী। ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায় আইডিয়াল কলেজে। প্রতিষ্ঠানটির নাম ফলক খুলে ঢাকা কলেজের ভেতরে নিয়ে যায় বিক্ষুব্ধরা। পাল্টা জবাব দিতে ঢাকা কলেজের দিকে রওনা হয় আইডিয়ালের শিক্ষার্থীরা। পরে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্তমঞ্চ আছে, সেই মুক্তমঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। ওরা যখন পাথর পিটতেছিল আমাদের 2-3 জনের ফ্রেন্ডের মাথা ফাটছে। ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ম্যাডাম ওরে ল্যাবেটে নিয়ে আসতেছিল, ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে। পরে সেনা সদস্যরা টহল বাড়ালে বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হয়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনেকদিন ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দিতে পারছে না বিআরটিএ। এতে সংকটে পড়েছে পেশাদার চালক ও চাকরি প্রত্যাশীরা। ফলে প্রতিদিনই ভিড় হচ্ছে মিরপুর ও বনানীর বিআরটিএ কার্যালয়ে। 2021 সালে আবেদন করার পরে আমার প্রথমটা স্লিপ দিছে, তারপর ড্রপ টেস্ট, এরকম করে আমার 1 বছর ভোগাইছে। যাওয়ার পরে ওনারা বলে ভাই আপনারা এখনো সফটওয়্যার আপডেট হয় নাই, আপনারা আবার 2 মাস পর আইসেন, ডেট বাড়াই দিচ্ছে। এমন করতে করতে 4-5 মাস চলতেছে। 6 মাস পর পর আমাদের একটা করে ডেট দেয়, লাইসেন্স আর দেয় না। লাইসেন্সের জন্য আমরা আজকে প্রায় এইবার দিয়ে 4 বার গেলাম। সংস্থার চেয়ারম্যান জানান স্মার্ট কার্ড সরবরাহের দায়িত্ব মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের। সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে 5.5 লাখ কার্ডের চাহিদা দেয়া হয়েছে। এর মধ্যে বিমানবন্দর এসেছে মাত্র 70,000। লাইসেন্স আমাদের ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আমরা যোগাযোগ রেখেছি যাতে করে সেগুলো কাস্টমস ক্লিয়ারেন্সের পরপরই আমাদের কাছে তারা পৌঁছে দেয়। তারপর আমরা সেগুলো দ্রুত প্রিন্ট করে গ্রাহকের কাছে পৌঁছে দিব। আর আরও একটি তথ্য তারা জানাচ্ছে যে 4 লক্ষ লাইসেন্সের জন্য তারা এলসি করেছে এবং দ্রুতই আমাদের কাছে এই 4 লক্ষ লাইসেন্সও তারা দিবে। তিনি আরও জানান যারা বিদেশ যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। যারা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যারা বিদেশে যাবে, আর কিছু গ্রাহক আছেন যারা নাকি আমাদের দেশে ড্রাইভিংয়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, এই 2 ধরনের গ্রাহককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রিন্ট দিয়ে ডাকযোগে তাদের কাছে আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দিচ্ছি। গত 18-19 জুলাই বনানীর বিআরটিএ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় মিরপুর কার্যালয়েও। ক্ষতিগ্রস্ত হয় সংস্থাটির সার্ভার। বন্ধ থাকে সব কার্যক্রম। এরপর সেবা চালু হয় 19 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।